আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের তামিম ভাইয়া, আমার পুরো নাম তামিম বিন রফিক। আমি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সামনেই যে মেডিকেল ভর্তি পরীক্ষা, এটাকে আসলে ভর্তি পরীক্ষা বলে ভুল হবে, ভর্তি যুদ্ধ। সেই ভর্তি যুদ্ধে কীভাবে প্রিপারেশন নিবা সেই বিষয়টা নিয়ে। তো মেডিকেল ভর্তি পরীক্ষা প্রিপারেশনের জন্য আমরা একটু স্ট্র্যাটেজি অনুযায়ী ভাগ করব। প্রথমেই তোমাদের দেখতে হবে যে তোমাদের আসলে টাইম শিডিউল কত দিনের। তোমরা যদি কাগজে কলমে বা ক্যালেন্ডারে হিসাব করো, দেখবা যে আগামী জানুয়ারি মাসের 17 তারিখ থেকে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো সেই হিসেবে তোমাদের কিন্তু আর খুব বেশি হলে 1 মাসের চেয়ে কিছু সময় বাকি আছে, তাই না? তো এই 30 থেকে 40 দিন সময়ের ভিতরে তোমরা আসলে কীভাবে একটা গোছানো প্রস্তুতি নিবে সেই জিনিসটি আমাদের জানা প্রয়োজন। তো আমরা আজকের যে সেশনটা হবে আমাদের, সেই সেশনে আমরা চেষ্টা করব কীভাবে আমরা এই ক্ষুদ্র সময়ের ভিতরে একটা গোছানো এবং কমপ্লিট মেডিকেল প্রিপারেশন নিতে পারি সেই বিষয়টা সম্পর্কে জানার। তো চলো শুরু করি। তোমরা ইতিমধ্যে জানো যে জিনিসগুলো এখন আর বলার অপেক্ষা রাখে না যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস কী আসবে। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসবে জুলজি এবং বোটানি অংশ থেকে। জীববিজ্ঞান থেকে আমাদের 30টা কোশ্চেন আসবে, কেমিস্ট্রি থেকে 25টা, ফিজিক্স থেকে 20টা এবং ইংলিশ থেকে 15 এবং জিকে বা সাধারণ জ্ঞান থেকে আসবে 10টি কোশ্চেন। এই 100 মার্কের মেডিকেল ভর্তি পরীক্ষা। আর বাকি 100 মার্ক যেটা, সেটা হচ্ছে তোমাদের জিপিএ এর উপর, এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর। তো যেহেতু তোমরা এসএসসি এবং এইচএসসির জিপিএ দিয়ে দিয়েছো, তাহলে 100-র মধ্যে কত পাবা তোমরা সেই জিনিসটা তোমাদের আপাতত ক্লিয়ার হয়ে আছে। বাকি যে 100 মার্কের ভর্তি পরীক্ষা, সেই 100 মার্কের ভর্তি পরীক্ষাটা কেমন হবে এবং কতটা তোমাদের প্রেডিকশন, সেই অনুযায়ী আসলে আমাদের সামনের দিকে আগাতে হবে। তো প্রথমে আমরা যদি একটু জুলজি নিয়ে কথা বলি, আমাদের একটু জুলজি নিয়ে কথা বলবো। আমাদের জুলজি যে অংশটা আছে, আমাদের জুলজি অংশটা থেকে প্রত্যেক বছরই 14টা থেকে 17টা কোশ্চেন আসে, ঠিক আছে? এই 14 থেকে 17টা কোশ্চেন সবচেয়ে বেশি আসে কোন বই থেকে? আমরা জানি আজমল স্যারের বই থেকে, তাই না? আমাদের জুলজির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে আজমল স্যার, সেই আজমল স্যারের বই। পাশাপাশি মাজেদা ম্যাডামের বই থেকেও কিছু কোশ্চেন আসে। আচ্ছা, কিন্তু আমাদের তো এখন আর খুব বেশি সময় নেই। এখন কি আমাদের পুরো আজমল স্যারের যে এই এত মোটা বই একটা আছে, সেটা কি এখন পড়া সম্ভব? আসলে কিন্তু সম্ভব না। তো এই সময়টা আমরা কি করব? এই সময়টা তোমরা নিশ্চয়ই কোনো না কোনো কোচিংয়ের সাথে বা কোনো না কোনো ভাইয়ের সাথে তোমরা জড়িত। তো এক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কাজটা হবে, সেটা হচ্ছে আগামী যে 40-45 দিন সময় আছে, এই সময়টায় তোমরা যতটুকু পারো নিজেদেরকে রিভিশনের পরিমাণটা বাড়াবা। তোমরা যদি রিভিশনের পরিমাণ বাড়াতে পারো, তাহলে আস্তে আস্তে তোমাদের কিন্তু ভুলের পরিমাণটা বা যেই ইরর রেট আছে, সেই ভুলের পরিমাণটা কমে যাবে। সুতরাং তোমরা এতদিন যে পরীক্ষাগুলো দিয়েছো, সেই পরীক্ষাগুলোর এখন হলো তোমাদের রিভিশন করতে হবে, ঠিক আছে? এবং জুলজির ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই একটা ভয়ের বস্তু, সেটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই। মাজেদা ম্যাডামের বইটা এইচএসসির সিলেবাস অনুযায়ী অনেক হিউজ, কিন্তু এই হিউজ সিলেবাসটা আসলে আমাদের কিন্তু সব কিছু লাগে না। তোমরা যদি একটু বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবা যে এক্সট্রা ইনফরমেশন বা এক্সট্রা রাইটারের বই থেকে কিন্তু খুব কম কোশ্চেনই আসে। সুতরাং মাজেদা ম্যাডামের বইটা আমাদের কিন্তু আসলে সবটা পড়া লাগবে না। তোমরা মাজেদা ম্যাডামের বইয়ের যেই পিক ইনফরমেশনগুলো আছে বা অধ্যায়ের লাস্টের যে ইনফরমেশনগুলো আছে, সেই জিনিসটা পড়বা। এবং তোমরা যে ক্লাস টেস্টগুলো দিয়েছো, আমি যদি তোমাদের একটু বলি, তোমরা এর আগে যে, ঠিক আছে, তোমাদের ক্লাস টেস্ট যে হয়েছিল, ক্লাস টেস্ট, তারপরে তোমরা যদি আগে কখনো সাবজেক্ট ফাইনাল দিয়ে থাকো, সাবজেক্ট ফাইনাল, এই জিনিসগুলোর কোশ্চেনটা এখন তোমরা অ্যানালাইসিস করবা। আমরা যখন একটা অধ্যায় থেকে 30টা, 40টা, 50টা এমসিকিউ করি, তখন কিন্তু আসলে আমরা সেই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোই করি। সুতরাং তুমি যদি সেই 50টা এমসিকিউ ভালোভাবে পারো এবং সেই 50টা এমসিকিউ যে সিলেক্টিভ টপিকগুলো থেকে এসেছে, সেই টপিকগুলো তোমার যদি জানা থাকে, তাহলেই কিন্তু তুমি একটা গোছানো প্রস্তুতি পারবা। আর আমরা সবাই জানি যে আমাদের আজমল স্যারের বইতে কী কী ইনফরমেশনগুলো বা কী কী অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায় যেটা, যেমন প্রাণীর বিভিন্নতা, প্রথম অধ্যায় হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তারপরে প্রাণীর পরিচিতি, হাইড্রা ঘাসফড়িং রুই মাছ, পরিপাক, শোষণ, রক্ত, এই অধ্যায়গুলো থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসে, তাই না? আবার সেটার তুলনায় প্রাণীর আচরণ বা সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারগুলো থেকে কিন্তু তুলনামূলক কম কোশ্চেনগুলো আসতেছে। সুতরাং তোমার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রথমেই তোমাদের শুরু করতে হবে যে অধ্যায়গুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে, সেই অধ্যায়গুলো, ঠিক আছে? এবং এরপরে আসলে আমরা কথা বলবো আমাদের আরেকটা যে সাবজেক্ট, সেটা হচ্ছে বোটানি নিয়ে। বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান থেকেও প্রত্যেক বছরে প্রায় 14টা-15টা কোশ্চেন আসে। এবং এই অধ্যায়গুলোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বই কোনটা? অলওয়েজ তোমরা জানো যেটা হাসান স্যারের বই। হাসান স্যারের বই থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তবে একটা বিষয় কিন্তু একটু গুরুত্বপূর্ণ, বর্তমানে হাসান স্যারের বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসলেও সব কোশ্চেন কিন্তু হাসান স্যারের বই থেকে আসে না। কিছু কিছু কোশ্চেন এক্সট্রা আলিম স্যারের বই থেকে আসে। তো সেই জন্য তোমাদের লেকচারার ভাইয়ারা যে জিনিসগুলো বলেছে বা তোমাদের প্রাইভেটের ভাইয়ারা যে জিনিসগুলো বলেছে, অর্থাৎ তোমাদের জন্য যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো তোমরা এখন পড়ে ফেলবা। এটার জন্য একই কথা যে বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করো এবং যেই টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে সেই টপিকগুলো পড়ো। যেমন
যেমন আমরা যদি বলি মেডিকেল ভর্তি পরীক্ষা 1990 সালের পর থেকে আজ পর্যন্ত এমন কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়নি যে ভর্তি পরীক্ষায় কোষ অধ্যায় থেকে কোনো কোশ্চেন আসছে নাই। সুতরাং কোষ থেকে 2-3টা কোশ্চেন অবশ্যই আসবে। সুতরাং প্রথম অধ্যায় অবশ্যই তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। শৈবাল ও ছত্রাকের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, শৈবাল ও ছত্রাকের অধ্যায় থেকে পড়তে হবে। কোষ রসায়ন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে পড়তে হবে। সুতরাং তোমরা নিশ্চয়ই জানো যে কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। রিভিশন দেওয়ার ক্ষেত্রে সবসময় আগে সেই অধ্যায়গুলোই পড়বা, ঠিক আছে? আর এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা আলিম স্যারের বইটার কথা বলতে পারি। আলিম স্যারের বইটা তোমরা একটু উল্টিয়ে দেখতে পারো, যদি কোনো এক্সট্রা ছক থাকে যে ছকগুলো তোমার হাসান স্যারের বইতে নাই সেই ছকগুলো তোমরা পড়ে ফেলতে পারো। আচ্ছা, সবসময় একটা কথা মনে রাখবা যে এই যে 30-40 দিন সময় আছে, এই সময়ে তোমার রিভিশনের ফ্রিকোয়েন্সি না বাড়িয়ে রিভিশনের ডেপথ বাড়াবা না, ঠিক আছে? অর্থাৎ তোমার যাতে রিভিশনটা বারবার হয়, তুমি চেষ্টা করবা তোমার রিভিশনটা যাতে বারবার হয়, ফ্রিকোয়েন্টলি রিভিশন দাও। তোমার এখন আর ডেপথ বাড়ানোর প্রয়োজন নেই, এখন তোমার আসলে খুব বিশ্লেষণধর্মী কোনো কিছু জানার প্রয়োজন নেই বা প্রয়োগমূলক কিছু জানার প্রয়োজন নেই। এখন তোমার হচ্ছে এই তোমার এই ইন্টার লাইফটাই, এই 11-12 মেডিকেল অ্যাডমিশনের জার্নি প্রায় 2-3 মাস সময়টা চলে গেল। এই সময় তোমরা যে ইনফরমেশনগুলো জেনেছো, এখন হচ্ছে সেই ইনফরমেশনগুলোকে আরেকটু বেশি প্রিসাইজ করে নেওয়া, আরেকটু বেশি সংক্ষিপ্ত করে নেওয়া এবং আরেকটু বেশি গুছিয়ে নেওয়া, তাহলে দেখবা তোমাদের ভুলের পরিমাণ কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদের বায়োলজি অংশ শেষ। এরপর যে আমরা কথা বলবো আমাদের কেমিস্ট্রি অংশ নিয়ে। আমাদের কেমিস্ট্রি অংশের জন্য একদম ওয়ান অ্যান্ড অনলি একটা বই যেটা পড়লে মোর দ্যান এনাফ, সেই জিনিসটা হচ্ছে কোনটা? তোমরা সবাই জানো, সেটা কোনটা বলো? সেটা হচ্ছে হাজারী নাকসারের বই। তোমাদের কেমিস্ট্রি বইয়ের যে হাজারী নাকসারের বইটা আছে, সেই হাজারী নাকসারের বইয়ের বিগত বছরের কোশ্চেনটা তোমরা অ্যানালাইসিস করলে দেখবা বিগত বছরের কেমিস্ট্রির 25টা কোশ্চেনের ভিতরে অধ্যায়ের লাস্টের থেকেই প্রায় 22টা কোশ্চেন হুবহু কমন পড়েছে, ঠিক আছে? এবার হয়তো বা তা নাও হতে পারে, কিন্তু এটা ধরে রাখো 15-এর বেশি কোশ্চেন অধ্যায় থেকেই আসবে। সুতরাং তোমাদের যাদের একটু শর্ট সিলেবাস, লং সিলেবাস নিয়ে যাদের ঝামেলা, কিংবা যাদের কেমিস্ট্রির কিছু কিছু অধ্যায় খুব বেশি কঠিন লাগে, তারা কি করবা? তারা প্রথমে অধ্যায়ের লাস্টের যেই 100-150 এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সলভ করে ফেলবা, একদম চোখ বন্ধ করে অধ্যায়ের লাস্টের এমসিকিউগুলো সলভ করে ফেলবা। পাশাপাশি এরপর যদি তোমাদের আরেকটু টাইম থাকে, সেক্ষেত্রে তোমরা যে কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোনো প্রভাবকের নাম, যে কোনো বিক্রিয়কের নাম, সেই বিক্রিয়কটা কোন তাপমাত্রায় তৈরি হচ্ছে, কোন চাপে তৈরি হচ্ছে, কোনো বিক্রিয়ার কোনো যদি স্পেশাল নাম থাকে, যেমন কিছু বিক্রিয়া আছে যেমন হলো ক্যানিজারো বিক্রিয়া, উডস ফ্যাটিক বিক্রিয়া, এই জিনিসগুলো স্পেশাল নামগুলো তোমাদের জানতে হবে। রসায়নের খুব কঠিন কোশ্চেন আসে না বুয়েটে বা অন্যান্য ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু কঠিন কোশ্চেনগুলো আসে বা একটু প্রয়োগমূলক কোশ্চেনগুলো আসে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট ফুললি হচ্ছে ইনফরমেটিভ একটা অ্যাডমিশন টেস্ট, যে যত বেশি জানবে সে তত বেশি ভালো করবে, ঠিক আছে? সুতরাং তোমাদের জানার পরিমাণটা বাড়াতে হবে, কোনো কিছু খুব গভীরে জানার প্রয়োজন নেই, বাট সুপারফিশিয়ালি তোমার যাতে সব কিছু সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে সেই জিনিসটা এনশিওর করতে হবে। পাশাপাশি তোমাদের এই যে তোমরা এত অ্যাডমিশন সেশনে যে এত কোশ্চেন সলভ করতেছো বা ভবিষ্যতে আরও করবা, এই কোশ্চেনগুলো থেকে একটা নিজের উপর কনফিডেন্স রাখো যে তুমি মেডিকেল অ্যাডমিশনে একটা কোশ্চেন যখন একবার ভুল করছো, সেই কোশ্চেন যাতে সেকেন্ড টাইম ভুল না যায়। অর্থাৎ তোমার ফ্রিকোয়েন্সি বাড়বে এবং রিভিশনের পরিমাণ যদি বাড়ে, সেক্ষেত্রে ভুলের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। সুতরাং আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে বুঝতে পারলাম কিছু অধ্যায় সিলেক্ট করবা যে অধ্যায়গুলো থেকে প্রতিনিয়ত কোশ্চেন আসে, যেমন তড়িৎ রসায়ন, যেমন আমাদের ল্যাবরেটরি ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, এই জিনিসগুলো থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। সুতরাং এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বা। যে জিনিসগুলো একটু কঠিন বা অধ্যায় কোশ্চেন আসে ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা রিভিশন দেওয়ার জন্য একটু কঠিন, যেমন জৈব রসায়ন যেটা আছে, সেটা একটু পরে পড়ার চেষ্টা করবা এবং যাতে তোমাদের একটা ভালো গ্রোস ধারণা আসে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে। ওকে, রসায়ন আমাদের শেষ। রসায়নের পরে আমরা কথা বলবো তোমাদের ফিজিক্স নিয়ে। ওকে, ফিজিক্স নিয়ে কথা বলার জন্য আমাদের আসলে তোমাদের একটা কমন ধারণা বা কমন একটা ভয় থাকে যে ফিজিক্সে এত এত বড় বড় ম্যাথ আছে, আমাদের মেডিকেলে তো আমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারবো না আমরা, তাহলে এত বড় বড় ম্যাথগুলো আমরা কীভাবে করব, এই জিনিসটা ভয় থাকে। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি, মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলো তোমরা যদি অ্যানালাইসিস করো, তাহলে একটা জিনিস খেয়াল করবা যে যেই সকল এমসিকিউগুলো আসছে ম্যাথের এমসিকিউ, সেই জিনিসগুলো কিন্তু হাতে কলমে হিসাব করা যায়, ঠিক আছে? সুতরাং তোমরা যদি একটু হাতে কলমে হিসাব করার চেষ্টা করো, তাহলে দেখবা যে সহজ হয়ে যাচ্ছে ম্যাথগুলো। আচ্ছা, ফিজিক্সের ক্ষেত্রে একই নিয়ম যে আমির স্যারের বইটা আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি, ঠিক আছে? আমির স্যারের বইটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং বইয়ের এমসিকিউ পড়ার পাশাপাশি আমাদের
বইয়ের এমসিকিউ পড়ার পাশাপাশি আমাদের কী করতে হবে, তোমরা খেয়াল করে দেখবে আমির স্যারের বইয়ের লাস্টের দিকে এক কথায় বা এক নজরে অনেকগুলো ইনফরমেশন আছে, অর্থাৎ পুরো বইয়ের পুরো অধ্যায়ের যে ইনফরমেশনগুলো সেটা একটা পৃষ্ঠায় খুব ছোট করে দেওয়া আছে। প্রত্যেকটা পৃষ্ঠার জন্য, প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমাদের সেই পৃষ্ঠাগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে আমাদের দেখবা যে ফিজিক্স যে আছে, ফিজিক্সের ভয়টা কমে যাবে এবং ফিজিক্স সম্পর্কে অনেক সহজে কোশ্চেন আসবে, আমরা পারবো। ফিজিক্স থেকে যে 20টা কোশ্চেন আসবে সেই 20টা কোশ্চেনের ভিতরে 15টা কোশ্চেন তোমার হুবহু জেনারেল নলেজ থেকেই পারা যাবে, আর 4-5টা কোশ্চেন একটু ম্যাথ থাকবে, একটু ভেবে চিন্তে অ্যান্সার দিতে হবে। আশা করি খুব সহজ হবে এবং সবার জন্যই খুব সহজভাবে পারবা। আচ্ছা, এবার আসলে ইংলিশ এবং জিকে নিয়ে আমরা একসাথে কথা বলবো। আমাদের সময় খুব বেশি নেই, আমরা ইংলিশ আর জিকে নিয়ে একসাথে কথা বলবো। ইংলিশ সম্পর্কে তোমরা যদি জানো যে মেডিকেলের যে ইংলিশের সিলেবাস এবং বিসিএসের যে ইংলিশের সিলেবাস ইংলিশ লিটারেচার ছাড়া পুরোটাই সেম, অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা ইংলিশ লিটারেচার থেকে কম কোশ্চেন আসে। বাকি যে ইংলিশের টপিকগুলো আছে অর্থাৎ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই জিনিসগুলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, ভয়েস, ট্রান্সলেশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো থেকেই অনেক অনেক কোশ্চেন আসে। তোমাদের একটা কমন সমস্যা যেটা আমি আমার কোচিং লাইফে যেটা বারবার ফেস করেছি এবং পড়ানোর সময় যে জিনিসটা বারবার ফেস করি সেটা হচ্ছে তোমরা সিনোনিম অ্যান্টোনিম নিয়ে অনেক বেশি ভয় পাও এবং সিনোনিম অ্যান্টোনিম পড়তে গিয়ে তোমরা ইংলিশে বাকি টপিকগুলো আসলে মিস করে ফেলো, কিন্তু যে জিনিসটা আসলে উচিত না। তোমরা একটু খেয়াল করলে দেখবা সিনোনিম অ্যান্টোনিম থেকে খুব বেশি হলে 2টা 3টা বা 4টা কোশ্চেন আসে, তাই না? কিন্তু খুব বেশি কিন্তু কোশ্চেন আসে না। তো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমাদের যদি খুব বেশি সমস্যা থাকে আমরা সিনোনিম অ্যান্টোনিম টপিকটাকে একটু পরের জন্য রেখে দিই। আমরা আগে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করব। তোমরা জানো ইতিমধ্যে 46তম বিসিএস তো কোশ্চেন হয়ে গেছে, সুতরাং 30 থেকে 46তম বিসিএস এর কোশ্চেনগুলো তোমরা একদম সলভ করে ফেলবা। এরপর তোমাদের বিগত বছরে যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো আছে 90 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো হয়েছে সেই মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করে ফেলবো আমরা, তাহলে আমাদের জন্য সহজ হবে। আর যদি আরেকটু সময় থাকে সেক্ষেত্রে আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করতে পারি। আমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করি দেখবো যে আমাদের 8-9টা কোশ্চেন হুবহু কমন পড়ে গিয়েছে, একদম হুবহু কমন পড়বে বিসিএস থেকে। আমি তোমাদেরকে আশ্বস্ত করছি বিসিএস এর কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে পড়ো এবং বারবার রিভিশন দাও তাহলে দেখবে যে সেই টপিকগুলো থেকে তোমাদের হুবহু কোশ্চেন কমন পড়ে গেছে। সুতরাং ইংলিশ নিয়ে খুব বেশি টেনশন করার প্রয়োজন নেই। বাকি থাকে যে সিনোনিম অ্যান্টোনিম, সেই সিনোনিম অ্যান্টোনিম থেকে ভালো করার টোটকা হচ্ছে তোমাদের বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো পড়া, পাশাপাশি একটা কোশ্চেনের জন্য একটা সঠিক অ্যান্সার, বাকি 3টা যে অপশন থাকে সেই 3টে অপশনে কিন্তু অন্য কোনো কোশ্চেনের জন্য সঠিক অ্যান্সার, তাই না? সুতরাং তোমরা প্রত্যেকটা কোশ্চেনটা অ্যানালাইসিস করে যদি পড়ো তাহলে দেখবো আমাদের কোশ্চেনগুলো খুব বেশি সহজ আসছে এবং আমরা পারবো, আমাদের যে নলেজ সেই নলেজ থেকে পারবো। এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে সায়েন্সের যে সকল স্টুডেন্টরা আমরা আসলে পরীক্ষা দিই আমাদের আসলে ছোটোবেলা থেকে একটা ইংলিশের প্রতি দুর্বলতা থাকে, তাই এই যে আগামী যে 40-45 দিন সময় আছে সেই 40-45 দিন সময়ে তোমরা চেষ্টা করবা যে দৈনিক কমপক্ষে 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা আমাদের ইংলিশের জন্য রাখা। আমরা যদি দৈনিক কিছুটা করে পড়ালেখা করতে পারি আমাদের জন্য ইংলিশ সহজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সর্বশেষ জিকে নিয়ে আমরা একটু কথা বলবো। জিকে এর আগের টপিকগুলো ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, বাট আমরা জানি যে আমাদের দেশে একটা বিপুল পরিমাণ সংস্কার হয়েছে, তাই না? একটা বিরাট সংস্কারের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ যাচ্ছে এবং বাংলাদেশের যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লব কিন্তু আমাদের স্বাধীনতার নতুন যে আমরা স্বাধীনতা বলি সেই নতুন স্বাধীনতা কিনে দিয়েছে। সুতরাং আমাদের এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার জিকে অংশটা কিন্তু একটু কোশ্চেন ডিফারেন্ট থাকতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন থাকবে, তবে জুলাই যে বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লব থেকে কোশ্চেন থাকতে পারে। নতুন নতুন যে আমাদের মন্ত্রণালয় সৃষ্টি হয়েছে, নতুন মন্ত্রণালয়ের যে নতুন নতুন উপদেষ্টা তৈরি হয়েছে সেই উপদেষ্টাদের সম্পর্কে আমাদের জানতে হবে। কোন উপদেষ্টা কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন সেই জিনিসটা আমাদের জানতে হবে। জুলাই বিপ্লবে কয়েকজন যে শহীদ আছেন, বিশেষ করে প্রথম শহীদকে আবু সাইদ কত সাল তারিখে মারা গিয়েছেন, আমাদের বীর মুগ্ধ কত তারিখে মারা গিয়েছেন, এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। আমাদের আরেকটা জিনিস যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গর্ব, বাংলাদেশের অহংকার। তিনি অনেক অনেক যা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন, সেই পুরস্কারগুলো সম্পর্কে একটু খুঁটিনাটি জানা প্রয়োজন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের গ্রস সাবজেক্টগুলো। আর এই সময়টায় যত বেশি পারো প্রিপারেশন নাও, যত বেশি পারো কোশ্চেন সলভ করো, এবং কোশ্চেন যদি সলভ করতে পারো আস্তে আস্তে ভুলের পরিমাণ কমে যাবে, রিভিশনের পরিমাণ বাড়াও। তবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। তুমি যদি এই মুহূর্তে একবার অসুস্থ হয়ে যাও তাহলে কিন্তু তুমি এটাকে গেট ওয়েল সুন করতে পারবে না, ঠিক আছে? সুতরাং এই সময়টায় নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, সর্বদা আল্লাহকে স্মরণ করবা, কারণ আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ যদি তোমার সাথে থাকে, ইনশাল্লাহ তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন তুমি ইনশাল্লাহ মেডিকেল কিংবা ঢাকা মেডিকেলে চান্স পাবা। সবার জন্য শুভকামনা রইল। আমি তামিম বিন রফিক, আবারও তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ময়মনসিংহে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।